হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর এপিসোড 2 তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এমরুবেল রানা। আজ আমরা কি শিখবো দেখা যাক। খেয়াল করবেন এইখানে যে সেন্টেন্সটি আছে, প্যারাগ্রাফ না, এটা একটা বাক্য। জি, একটি বাক্য কত দীর্ঘ হতে পারে আমার মনে হয় সেই আইডিয়া শুধু ইএনজি লার্নিং এ দেয়। আমার সাথে আপনারা একমত কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার চোখে পড়ে না ইএনজি লার্নিং, মানে আপনি এখন যে প্ল্যাটফর্মে এই ভিডিওটি দেখছেন, আমি কিংবা ইএনজি লার্নিং ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে এত লং সেন্টেন্স, দৈত্যের মতো একটা করে বাক্য, কঠিন কঠিন বাক্যকে প্র্যাকটিস হিসেবে দেখায় আমার চোখে পড়ে নাই। আপনাদের চোখে পড়লে আমাকে জানাবেন। যে কথা বলছিলাম, এই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। ভেঙে ভেঙে আমি অনুবাদ করাবো, একদম ভেঙে ভেঙে। আগেই বলে নেই, যদি আপনার ধৈর্য শক্তি খুব কম হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদমই না। ধৈর্যশীল ব্যক্তি হলে মনোযোগ দিয়ে দেখতে থাকুন, ভালো লাগবে। কি আছে এখানে? আজারবাইজানের রাজধানী বাকু। তাহলে আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু। ওকে, আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত, তো বাকুতে কি অনুষ্ঠিত হয়েছে? জাতিসংঘের 29তম জলবায়ু সম্মেলন, যার আরেকটা নাম হলো COP29। ওকে, সেই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সোজা কথায়, আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘের যে 29তম জাতীয় সম্মেলন বা COP29। সেই COP29 হলো, এখানে হলো শব্দটা উজ্জ্ব আছে। অনেক সময় এরকম ভার্ব উজ্জ্ব থাকে, আপনাকে ধরে নিতে হবে। আমি যদি বলি আমি একজন ছাত্র, ভার্ব কিন্তু নেই, আপনাকে ধরে নিতে হবে। বলা আছে আমি হলাম একজন ছাত্র। কথা কি বুঝতে পারছেন? তো এখানেও আমরা ধরে নিব আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের 29তম জলবায়ু সম্মেলন বা COP29 হলো কি? জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, যেখানে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন। যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন। এরকম যখন লং সেন্টেন্সকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, আপনার জন্য আমি দুইটা নিয়ম বলবো শুধু। রুল 1 হচ্ছে, এই পুরো বাক্যের মধ্যে যেখানে যেখানে কনজাংশন আছে আপনি ওইখানে বাক্যটাকে সেকশন দিবেন, ভাগ করে নেবেন বা কেটে নেবেন। এই বাক্যে কনজাংশন, দুইটি গুরুত্বপূর্ণ কনজাংশন আছে, একটা হলো যেখানে, আর একটা হলো যদিও। এখন বলতে পারেন কেন, ও তো কনজাংশন এবং ও তো কনজাংশন। আসলে আমরা সেই কনজাংশন গুলোকে টার্গেট করব যে কনজাংশন একটা বাক্যকে আরেকটা ছোট বাক্যে রূপান্তর করে। আপনি খেয়াল করেন, যেখানের আগের এই অংশটুকু পড়লে মনে হচ্ছে এটা একটা পরিপূর্ণ বাক্য। যেখানে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন, এটা একটা পরিপূর্ণ বাক্য। যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন, এটা একটা কমপ্লিট বা পরিপূর্ণ বাক্য, ঠিক কিনা? এরকম এগুলো তো ঠিক বাক্য না, এগুলোকে বলা হয় বাক্য অংশ বা ক্লোজ। আই নো দ্যাট, জাস্ট আপনাকে বোঝাচ্ছি। তার মানে এই বড় বাক্যটাকে আমরা যদি কনজাংশন দুইটার এখানে ভাগ করে নেই, তাহলে এইখান থেকে এদিকে একটা বাক্য অংশ হলো, যেখানে থেকে এই যদিও এক পর্যন্ত একটা বাক্য অংশ হলো। কয়টা হলো? দুইটা। আর যদিও থেকে শেষ পর্যন্ত একটা, কয়টা হলো? তিনটা। তাহলে আপনার কাছে এখন এটার একটা বাক্য হলো না, আপনার কাছে মনে হলো বাক্য কয়টা? তিনটা। এভাবে যদি চিন্তা করেন, একটা বাক্য যত বড় হোক না কেন আপনার জন্য অনুবাদ করা খুবই সহজ হবে। তাহলে আমি বলছিলাম দুইটা নিয়ম শেখাবো। প্রথম নিয়মটা জন্য কি বলছিলাম? প্রথম নিয়মটা হচ্ছে, যেখানে যেখানে কনজাংশন সেখানেই দিব একটা করে সেকশন। বাক্যের যেখানেই পাবো কনজাংশন সেখানে একটা সেকশন দিয়ে বাক্যটাকে আমরা ভেঙে ভেঙে নিব। রুল 1 গেল। রুল 2 কি? ওকে, রুল 2টা এবার বুঝবো। আমরা বাক্যকে সেকশন করে নিলাম, তার মানে আমাদের এই বাক্যে কনজাংশন আছে দুইটা, একটা হলো যেখানে আর যদিও। আর বাক্য অংশ আছে কয়টা বলেন? তিনটা। তাহলে এই যে তিনটা বাক্য অংশ আছে, এই যে আমি লিখে দিচ্ছি পার্ট এ, বি, সি। এখন আমার কাজটা সহজ হয়ে গেল। আমি প্রথমে পার্ট এ অনুবাদ করব, তারপর পার্ট বি, তারপর পার্ট সি। এরপর এই তিনটাকে যুক্ত করলেই হয়ে যাবে আমার সেই জায়ান্ট সেন্টেন্স, দৈত্য আকার বাক্য হয়ে যাবে। চলেন দেখে আসি, অনেক মজা আছে। কিন্তু আপনারা আমাকে সাপোর্ট করেন না।
দুঃখ লাগে ইএনজি লার্নিং কে আপনারা সাপোর্ট করেন না। এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য রেডি করি, কত পরিশ্রম করি, কিন্তু আপনারা এটা শেয়ার করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, পেজে আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, অনুভূতি জানান না। আরে ভাই, এটা ধন্যবাদ তো দেওয়া যায়। ভালো কাজগুলোকে উৎসাহিত না করলে মানুষ ভালো কাজ করবে না। ধীরে ধীরে বলছি না ভালোবাসতেই হবে, আমি শুধু চাই কেউ একজন আমার ভিডিওস গুলো দেখে কমেন্ট বক্সে তার অনুভূতি জানাক, হোক না সেটা খারাপ অনুভূতি, সে জানাক যে আপনার ভিডিও দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, এমন ভিডিও আর দিবেন না, অন্তত সেই অনুভূতিটা জানাক। চলুন আমরা এই 3টা পার্ট দেখে আসি সুন্দর করে। প্রথম পার্টে আমরা আসি। প্রথম পার্টে কি? আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের 29তম জলবায়ু সম্মেলন, যার অপর নাম হচ্ছে COP29। এটা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বাক্যটা বড় হওয়ার কারণে আপনাদের জন্য কঠিন হচ্ছে বুঝতে। আচ্ছা ধরেন তো আমি যদি এই অংশটাকে কেটে দেই, এটাকে কেটে দিয়েছি আমি, খেয়াল করেন, তাহলে কি এখন আপনাদের জন্য সহজ হয়ে গেল না? যে COP29 হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি আমি এটাকে আরো কেটে দিই, তাহলে এখন তো আপনার জন্য আরো ইজি হয়ে গেল কি, যে COP29 হলো গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, তাই না? এখন যেমনটা সহজ লাগতেছে, ওই বাক্যটা আসলে তেমনই সহজ, শুধু একটু সহজ করে ভাবেন আপনি। কিভাবে সহজ করে ভাববো? প্রথমে আমি ভাববো যে এই বাক্যে কোনো ভার্ব নেই। যেখানে কোনো ভার্ব নেই সেখানে ইএনজি লার্নিং এর রুবেল রানা বলে দিয়েছেন যে বাক্যে কোনো ভার্ব নেই সেখানে হয়, হলো, এরকম বিভাগ ধরে নিতে হবে। তাহলে আমার সেন্টেন্সটা হবে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের 29তম জলবায়ু সম্মেলন বা COP29 হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তাহলে আপনার হলো শব্দটা যদি ভার্ব হয়, সাবজেক্ট কোনটা? ভার্বের আগে যা আছে এই পুরোটাকে আপনি সাবজেক্ট ধরে নেন, আর ভার্বের পরে যা আছে পুরোটাকে আপনি অবজেক্ট ধরে নেন। আরে ভাই একই কথা, অবজেক্ট কমপ্লিমেন্ট, এই তো। বি ভার্বের পরে যে থাকে তার নাম কমপ্লিমেন্ট, এটা আমি জানি, কিন্তু আমি বলি কি এত পেইন নেওয়ার দরকার নেই ভাই। আপনি সাদা মনে কাদা নেই, ধরে নিবেন ভার্বের আগেরটা সাবজেক্ট, ভার্বের পরেরটা অবজেক্ট। আপনার লক্ষ্য হলো ট্রান্সলেট করা, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সো আমার ভার্বের আগে সাবজেক্ট হলো, ভার্বের পরে অবজেক্ট হয়ে গেল। এখন আমরা অনুবাদ করব। তাহলে আমি আপনাদের বলছিলাম 2টা রুল শেখাবো, তাই না? রুল 1 কি ছিল? লং সেন্টেন্সের যেখানে কনজাংশন পাবো সেখানে সেকশন দিয়ে বাক্যটাকে ভাগ করে নিয়েছি। এবার রুল 2 কি? এটাই লাস্ট রুল। রুল 2 হচ্ছে যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, পেছন দিক থেকে অনুবাদ করো। অর্থাৎ আপনি যখন দেখবেন অনেকগুলো শব্দ মিলে বাক্যের একটা সাবজেক্ট হয়েছে, বা অনেকগুলো শব্দ মিলে বাক্যের একটা অবজেক্ট হয়েছে, বা অনেকগুলো শব্দ মিলে বাক্যের একটা ভার্ব হয়েছে, যাই হোক একটা পার্ট বা একটা ফ্রেজ কে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। মানে পেছনের শব্দটা অনুবাদ করবেন আগে, তারপর তার আগেরটা, তারপর তার আগেরটা, পেছন থেকে চলতে থাকবে। তাহলে আমার এখানে ভার্ব যদি হলো হয়, তাহলে আমার সাবজেক্ট আজারবাইজান থেকে 29 পর্যন্ত, আর কমপ্লিমেন্ট বা অবজেক্ট জলবায়ু থেকে শেষ পর্যন্ত। এই যে আমি সাবজেক্ট লিখেছি, সাবজেক্টটা সাইজ বড়, কোনো সমস্যা নেই। সাবজেক্ট বা অবজেক্ট যা কিছু সাইজে বড় তাকে কোন দিক থেকে যেন? পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। আচ্ছা, তাহলে COP29 যাকে বলা হয়েছে জাতিসংঘের 29তম জলবায়ু সম্মেলন, কিন্তু তাকেই বলা হয়েছে। তাহলে আমি আগে সংক্ষিপ্ত ফরম্যাটটা না লিখে, কপের অন্য মিনিং আছে, কনফারেন্স অফ পার্টিস, মানে আমি বলতে চেয়েছি জাতিসংঘের 29তম জলবায়ু সম্মেলনের অপর নামই COP29। তাহলে আমি আগে এই বিস্তারিত নামটা আগে লিখি, জাতিসংঘের 29তম জলবায়ু সম্মেলন। এটা লেখার পরে আমি কমা চিহ্ন দিয়ে লিখবো COP29। তাহলে জাতিসংঘের যেহেতু 29তম সম্মেলন সুনির্দিষ্ট, তাহলে দা বসবে, তাহলে আমাকে লিখতে হবে দা 29th UN কনফারেন্স। তাহলেই তো হয়ে গেল জাতিসংঘের 29তম সম্মেলন, কিন্তু জলবায়ু সম্মেলন বলছে না। আচ্ছা, তাহলে আমাকে লিখতে হবে ক্লাইমেট কনফারেন্স। ক্লাইমেট কনফারেন্স, ধৈর্য নেন, ভালো বুঝবেন। ওকে, এটার নামই কি? COP29। একটা কমা চিহ্ন দিয়ে, কিংবা ওখানে যেমন ব্র্যাকেটে দিয়েছে না, আমরাও ব্র্যাকেটে দিতে পারি যে COP29। কি বলছিলাম? সাবজেক্ট অবজেক্ট যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, পেছন দিক থেকে অনুবাদ করো। আমার কিন্তু পেছনের এই পার্টটুকু হয়ে গেছে অনুবাদ।
এখন আমি এর আগের শব্দটা নিব কি অনুষ্ঠিত। অনুষ্ঠিত হওয়ার ইংলিশ এখানে আমি কি লিখবো হোল্ড থেকে হেল্ড। হেল্ড লিখলাম কেন, তাই তো? ওকে, হেল্ড লিখলাম এই জন্য এটা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। এখন আপনি মনে মনে ভাবতেছেন আমি যদি লিখি যে হুইচ ওয়াজ হেল্ড, হ্যাঁ আপনি হুইচ ওয়াজ হেল্ডও লিখতে পারবেন, তখন এটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু আমি এই পেইন নিব কেন ভাই? আমি সহজ করে লিখব, আমি পেছন দিক থেকে অনুবাদ করব। পেছনে শুধু অনুষ্ঠিত আছে, এখানে তো বলে নাই যে যা অনুষ্ঠিত হয়েছে। যা বলে নাই তাকে আপনি বাড়াই লিখতে যাবেন কেন অযথা? চেষ্টা করবেন আরো কমায় লেখার, থিম ঠিক রেখে ওয়ার্ড কমাতে হবে। ওকে, হেল্থ অনুষ্ঠিত। এবার কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাজধানী বাকুতে। আচ্ছা, কিসের রাজধানী? আজারবাইজানের রাজধানী, যার নাম হচ্ছে কি বাকু। আচ্ছা, তাহলে আমি লিখলাম যে হেল্ড অ্যাট বাকু। ওকে, এই বাকুটা কোথায়? আজারবাইজানের রাজধানী, সরি। তাহলে আমি এভাবে লিখতে পারি যে হেল্ড ইন বাকু। খেয়াল করেন, যা বাকু তাই কিন্তু আজারবাইজানের রাজধানী। এরকম একই নাউন সম্পর্কে বেশি একাধিক তথ্য দিলে সেগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ। ধরেন আপনার নাম হলো সাইদুর রহমান, আপনি সাইদুর গ্রুপের মালিক, তখন আমি কি বলবো যে মিস্টার সাইদুর রহমান দ্য এমডি অফ সাইদুর গ্রুপ। এই যে বললাম এমডি অফ সাইদুর গ্রুপ, এটাই কিন্তু অ্যাপোজিটিভ। তাহলে যা বাকু তাই আজারবাইজানের রাজধানী, এ ধরনের ক্ষেত্রে নাউনের পরে কমা চিহ্ন দিতে হয়। তাহলে ইন বাকু আজারবাইজান রাজধানী, তাহলে আমি লিখবো যে দ্য ক্যাপিটাল সিটি বা ক্যাপিটাল অফ আজারবাইজান। তাহলে আমার সাবজেক্টটা কিন্তু হয়ে গেল ভাই, না? আচ্ছা, the 29th UN Climate Conference COP29 held in Baku, the capital of Azerbaijan. সাবজেক্ট হয়ে গেছে, ভার্ব। ভার্ব কি হলো? ইজ হলো। এবার সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, এবার আমার কমপ্লিমেন্টটুকু দরকার যে এটা কি, COP29টা কি, কি এটা, এটা কি? এটা হলো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি চাইলে এই পুরোটাকে অবজেক্ট ধরে জাস্ট পেছন দিক থেকে অনুবাদ করে আসবেন। আমি একটু ভাগ ভাগ করে দিয়েছি, কমপ্লিমেন্ট লিখছি আগে যে এটা হলো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তারপরে আমি এই পার্টটা লিখে দিয়েছি। তো এই কমপ্লিমেন্ট আর অ্যাডভার্ব অফ রিজন দেখে আপনার কনফিউজ হওয়ার কিছু নেই। আপনি ধরে নেন যে আপনাকে এই পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। এটা ছিল ভার্ব, হলো ছিল ভার্ব, আগের অংশটা সাবজেক্ট হয়েছে, আর জলবায়ু থেকে পুরো অংশটা হবে কি অবজেক্ট। এটাকে লিখবো কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে আমি লিখতে পারি যে আ সিগনিফিক্যান্ট বা ইম্পর্টেন্ট, আমি লিখে দিলাম সিগনিফিক্যান্ট বা ইম্পর্টেন্ট পদক্ষেপের জন্য আমি দিলাম ইনিশিয়েটিভ। হ্যাঁ, আপনি স্টেপও লিখতে পারেন, ইনিশিয়েটিভ লেখার চেষ্টা করেন। এটুকু হয়ে গেল। এবার আসেন লক্ষ্যে। এই যে এই পার্টটাকে জাস্ট আমি দুই পার্টে লিখে দিয়েছি। লক্ষ্যে, লক্ষ্যের ইংলিশ কি? আমরা পেছন থেকে আসতেছি। লক্ষ্যের ইংলিশ কি? লক্ষ্যের ইংলিশ আপনি শুধু টু লিখতে পারেন, ইন অর্ডার টু লিখতে পারেন, উইথ আ ভিউ টুও লিখতে পারেন। ধরেন আমি উইথ আ ভিউ টু লিখলাম, তো দিলাম উইথ আ ভিউ টু। তাহলে কি হলো? লক্ষ্যে, উইথ আ ভিউ টু, লক্ষ্যে। এবার কিসের লক্ষ্যে বলেন? মোকাবেলা। মোকাবেলা করার ইংলিশ কি? মোকাবেলা করার ইংলিশ হচ্ছে কি কমব্যাট বা অ্যাড্রেস বা মিট। তো আমি এখানে অ্যাড্রেস লিখলাম, কিন্তু আমাকে লিখতে হবে অ্যাড্রেসিং। কেন? কারণ মনে রাখবেন দুইটা জিনিস, এটা হলো শুধু টু, আর এটা হলো ইন অর্ডার টু। টু আর ইন অর্ডার টু, এই দুই টু এর পরে আপনার ভার্বের বেস ফর্ম হয়। এছাড়া টু যুক্ত যে ফ্রেজগুলো আছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এদের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাই অ্যাড্রেসিং হলো। মোকাবেলার লক্ষ্যে মোকাবেলা হলো। এবার কি মোকাবেলা? জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাহলে আগে প্রভাব, দা ইফেক্টস। আরে ভাই আপনি দা দিলেন কেন? কেন দা দিব না? এই প্রভাব কার সেটা তো নির্দিষ্ট করে বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, তাহলে দা দিব না? অবশ্যই দিব। এফেক্ট না, যদি আপনি এভাবে এফেক্ট লিখেন ওটা হয়ে যায় ভার্ব, আপনার নাউনটা হলো ইফেক্ট, ইফেক্টস। আবার এই যে রয়ের জন্য কি দিব? অফ, ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। আপনি যদি এই অ্যাডভার্ব অফ রিজন ফিজন এগুলোর দিকে না তাকান কোনো সমস্যা নেই। তাহলে আমার পুরো অবজেক্টটা হলো, কমপ্লিমেন্টটা হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। পেছন থেকে লিখছি একটি পদক্ষেপের ইংলিশ আর সিগনিফিকেন্ট ইনিশিয়েটিভ। লক্ষ্যের ইংলিশ উইথ আ ভিউ টু, তারপর মোকাবেলার জন্য অ্যাড্রেসিং, তারপর প্রভাবের জন্য দ্য ইফেক্টস, এবার জলবায়ু পরিবর্তনের জন্য অফ ক্লাইমেট চেঞ্জ। তাহলে আমার প্রথম পার্টটার ইংলিশ কি হলো? The 29th UN Climate Conference held in Baku, the capital of Azerbaijan, is a significant initiative with a view to addressing the effects of climate change.
প্রথম পার্ট কি তো হয়ে গেল? কষ্ট হয়েছে? একদমই না। এইবার আসেন আমরা দ্বিতীয় পার্টে যাই। দ্বিতীয় পার্টে কি আছে বলছে, যেখানে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন। তাহলে আমি যেখানের ইংলিশ আগে লিখে নিলাম যে হোয়ার। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? অংশ নেন। খেয়াল করেন, একটা ভার্বকে নরমালি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমি যদি ভার্বটা বের করি, অংশ নেন, ওকে, কে বা কারা অংশ নেন, উত্তর কি আসে ভাই? উত্তর আসে যে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন। তার মানে পুরোটাই হলো আমার বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট পেলেন, ভার্ব পেলেন, অবজেক্ট কই? এই বাক্যে তো আর কিছুই নাই, অবজেক্ট থাকবে কই? অবজেক্ট নেই, না থাকলে নাই, সমস্যা নেই। এখন আমরা আগে সাবজেক্ট নিব, কিন্তু মনে আছে তো বলেছিলাম সাবজেক্ট সাইজে বড় হলে পেছন থেকে অনুবাদ করবেন। তবে যদি দেখেন যে এখানে কমা চিহ্ন ব্যবহার করছে, সমজাতীয় একাধিক অংশ আছে, তখন কিন্তু আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, অর্থাৎ যার কথা আগে বলছে তার অনুবাদ আগে হবে। প্রথমে কার কথা বলছে? রাষ্ট্রপ্রধান। তাহলে আমি লিখতে পারি যে রাষ্ট্রপ্রধানকে অনেকভাবে লেখা যায়। আমি ধরেন লিখলাম যে স্টেট হেডস বা হেডস অফ দ্য স্টেট। না ভাই, প্রাইম মিনিস্টার না। সব দেশের রাষ্ট্রপ্রধানকে প্রাইম মিনিস্টার বলে না, সব দেশের রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্টও বলে না। তো এত প্যারা না নিয়ে আপনি সহজ করে লিখেন স্টেট হেডস অথবা হেডস অফ দ্য স্টেট, রাষ্ট্রপ্রধান। আচ্ছা, কমা চিহ্ন দিলাম। এবার বিজ্ঞানী, সায়েন্টিস্ট। এখন আপনি বলতে পারেন যে আপনি স্টেট হেড এর প্লুরাল ফর্ম কেন করলেন? কারণ অনেক রাষ্ট্রপ্রধানরাই তো এখানে আসছে, যেমন অনেক বিজ্ঞানীরাই তো আসছে, সো সায়েন্টিস্ট। এবার নীতি নির্ধারক, এবার ধরেন আমি লিখে দিলাম যে পলিসি মেকারস, পলিসি মেকারস। এবার কি? ব্যবসায়ী, আমি লিখে দিলাম যে বিজনেস মেন, ব্যবসায়ী। এবং কি বলছে? উদ্যোক্তারা, মানে অ্যান্ড এন্টারপ্রেনার্স। এন্টারপ্রেনার্স বানানটা দেখবেন PRENEURS। এতক্ষণ আমার সাবজেক্ট হলো। এবার ভার্ব কি? অংশ নেন। এখানে পার্টিসিপেটেড আপনি লিখতে পারেন। আবার আমি টেক পার্ট মানেও কিন্তু অংশ নেয়া। আমি টেক এর পাস্ট ফর্ম লিখতে পারি টুক পার্ট ইন, টুক পার্ট ইন, ইন দিতে হবে এখানে, অংশ নেন। আচ্ছা, তাহলে আর এই যেখানের জন্য আমি কি দিব? হোয়ার। তাহলে আমার পুরো পার্টটা কি হলো? হোয়ার স্টেট হেডস, যেখানে রাষ্ট্রপ্রধানরা, সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, পলিসি মেকারস, নীতি নির্ধারকরা, বিজনেসম্যান, ব্যবসায়ীরা, অ্যান্ড এন্টারপ্রেনার্স এবং উদ্যোক্তারা took part in বা participated, অংশগ্রহণ করেন বা অংশ নেন। হলো কি না? দ্বিতীয় পার্টটাও হয়ে গেল। মনোযোগ দিয়ে দেখবেন, ধৈর্য না থাকলে রাইটিং শেখা যাবে না ভাই। এবার আসেন তৃতীয় পার্টে যাই আমরা। থার্ড পার্টে কি আছে? যদিও। ওকে, কনজাংশনটা কিন্তু যদিও। যদিওর ইংলিশ আপনি আগেই লিখবেন অলদো, যদিও। এবার যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন। তাহলে ভার্ব কোনটা? ছিলেন। কে ছিলেন অনুপস্থিত? এই যে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা। ঠিক কি না? পুরোটাই কিন্তু সাবজেক্ট। হ্যাঁ, আসল সাবজেক্ট রাষ্ট্রপ্রধান, বাট যদি বলি কোন রাষ্ট্রপ্রধান অনুপস্থিত ছিলেন, কোন রাষ্ট্রপ্রধান, তখন কি বলবেন? তখন কিন্তু বলবেন যে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলো রাষ্ট্রপ্রধানরা। সুতরাং পুরোটাই সাবজেক্ট। কথা আগেরটাই, যা কিছু সাইজে বড় পেছন থেকে অনুবাদ করো। তাহলে আমি আগে লিখবো রাষ্ট্রপ্রধানরা, দা হেডস অফ দ্য স্টেট বা স্টেট হেডস। ওকে, এবার কোন কোন দেশের মতো? আচ্ছা, তারপর আমি লিখতে পারি যে লাইক, মতো। কিসের মতো? বড় কার্বন নিঃসরণকারী দেশ। তাহলে আমি লিখতে পারি যে মেজর কার্বন। আমি এটাকে আরো সহজ করে লিখতে পারি, এত কথা না লিখে। যে খেয়াল করেন, আপনি আগে রাষ্ট্রপ্রধান লিখবেন, দ্য হেডস। এবার এই রয়ের জন্য লিখবেন অফ। এবার কিসের? দেশের। বাট কোন দেশের? কার্বন নিঃসরণকারী দেশের। বড়র জন্য দিলাম মেজর।
এগুলো তো অ্যাডজেক্টিভ ভাই, দেশ শব্দটা নাউন, নাউনের সামনে অ্যাডজেক্টিভ থাকলে আপনাকে অ্যাডজেক্টিভের ইংলিশটা আগে লিখতে হবে। তাই মেজর, এবার কার্বন এমিটিং, এমিটিং কেন দিলাম, ওরা নিঃসরণ করে যাচ্ছে এখনো। এবার দেশগুলোর জন্য আমি লিখবো কি, কান্ট্রিজ, কান্ট্রিজ। এবার আসবো আমি মতো, লাইক, মতো। এবার আমি সিকোয়েন্স মেনটেন করব, দা ইউএস, চায়না অ্যান্ড ফ্রান্স। এতক্ষণ ধরে আমি বাক্যের কি লিখছি বলেন, সাবজেক্ট লিখেছি, তাই না? দ্য হেডস অফ দ্য মেজর কার্বন এমিটিং কান্ট্রিজ লাইক ইউএস অ্যান্ড ফ্রান্স। এবার ভার্ব কি, ছিলেন। ওয়াজ হবে নাকি ওয়ার হবে? অবশ্যই ওয়ার হবে, কারণ এখানে অনেক রাষ্ট্রপ্রধান। এবার কি, অনুপস্থিত মানে কি, অ্যাবসেন্ট। হয়ে গেল। শুধু আপনি এই কনজাংশনটা যদিও আছে এর জন্য আপনি এখানে বসাই দিবেন অলদো। তাহলে আমার এই পার্টটা কি হয়ে গেল, আমার এই পার্টটা হলো অলদো দ্য হেডস অফ দ্য মেজর কার্বন এমিটিং কান্ট্রিজ লাইক দ্য ইউএস, চায়না এন্ড ফ্রান্স ওয়্যার অ্যাবসেন্ট। হয়ে গেছে কিনা? হয়ে গেছে। এইবার আসেন আমরা চমৎকার ভাবে পরের পার্টটা দেখি। ও আর তো পার্ট নেই, হয়ে গেল। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো, the 29th UN Climate Conference held in the capital of Azerbaijan, Baku, is an important initiative with a view to addressing the effects of climate change, where heads of states, scientists, policymakers, businessmen, and entrepreneurs participated, although heads of the carbon emitting states like the USA, China, and France were absent. এটা লিটারাল, এটা হলো থিমেটিক ট্রান্সলেশন। কেমন লাগলো? এই যে ধৈর্য নিয়ে আপনি এই এপিসোডটা দেখলেন, আপনি নিশ্চিত থাকেন আপনি রাইটিং শিখবেন। আসলে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল হওয়ার প্রধান কারণ হচ্ছে ধৈর্য নাই। ধৈর্যশীল না হলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন না, কারণ এটা একটা আর্ট ভাই। রাইটিং একটা আর্ট, একটা শিল্প। একটা শিল্প কখনো একগাদা রুলস মুখস্থ করে হয় না। খেয়াল করেন না, আজকে আমি পুরো বাক্যটাই বুঝাইলাম এই ভিডিওতে, আপনাকে কোনো রুলস মুখস্থ করাইছি? দুইটা সাধারণ কথা বলছি, যে বাক্য বড় হলে কনজাংশনের ওখানে ভেঙে ভেঙে নেবেন, এরপর প্রতিটা পার্টকে অনুবাদ করবেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নরমালি যা জানেন ওইটা দিয়েই। আর কোনো কিছু দৈর্ঘ্য বড় হলে পেছন থেকে অনুবাদ করবেন, সিকোয়েন্স মেইনটেইন করবেন। আপনি এক গাদা রুলস মুখস্থ করতেছেন। আর ওয়ার্ড নিয়ে টেনশনের দরকার নেই ভাই। ওয়ার্ড নিয়ে আপনি টেনশন করবেন কেন? ওয়ার্ড শেখাবো আমরা। অবশ্য ওয়ার্ডগুলো আমরা পেইড কোর্সেই শেখাই। এগুলো তো হচ্ছে আমার কিছু আপনাদের জন্য উপহার। হ্যাঁ, উপহারে যতটুকু সামর্থ্য আমি দিয়ে দিচ্ছি। আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাচ আছে, 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আমাদের প্রতি 1 মাস পর পর নতুন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ হয়। আপনারা সেই কোর্সে যুক্ত হতে পারেন। সেখানে আমরা এরকম বাক্য আপনাকে অনেক বুঝাবো। প্রতি ক্লাসেই ভোকাবুলারি থাকবে। ধরেন আজকে আমরা একটা ক্লাস করলাম, আজকে আমরা আপনাদেরকে একটা টপিকের উপর, ধরেন ক্লাইমেট চেঞ্জের উপর আপনাদেরকে আমি 100টা ওয়ার্ড ফ্রেজ দিলাম, আপনারা পড়বেন। পরবর্তী ক্লাসে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা ট্রান্সলেশন করব এবং সেই ওয়ার্ডগুলি আমরা প্রয়োগ করব। আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে আমরা শুধু ট্রান্সলেশন শেখাই তা না, আমরা এখানে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ, ট্রান্সলেশন ইংলিশ থেকে বাংলা, তারপর কম্প্রিহেনশন কিভাবে সলভ করতে হবে, থিমেটিক কোশ্চেনের উত্তর কিভাবে করবে, একটা সামারি কিভাবে লেখা যায়, প্রেসি কিভাবে লেখা যায়, ফিচার রাইটিং কেমন হয়, ফোকাস রাইটিং কেমন হয়, আর্গুমেন্ট রাইটিং কেমন হয়, এসে রাইটিং কেমন হয়। অর্থাৎ বিসিএস কিংবা ব্যাংক বলেন, এর সিলেবাসের, লিখিত পরীক্ষার সিলেবাসে ইংরেজিতে যা যা আছে সবকিছু নিয়ে কিন্তু আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আপনারা যারা যুক্ত হতে চান, আমাদের কিন্তু এখন নতুন কোর্সে আমরা ভর্তি নিচ্ছি, আপনারা এখনই যুক্ত হতে পারেন। যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে দেখার জন্য আমি এবং সাথে এই বেচারাও আপনাকে জানিয়ে দিয়েছে। এই লাল টাই দেখে এটা কার কথা মনে হচ্ছে একটু জানাবেন। হ্যাঁ, হলুদ ফেস আর লাল টাই দেখে এটা আপনি কোন ক্যারেক্টারটা মনে করতে পারতেছেন? এটা কি কোনো রাষ্ট্রপ্রধান হতে পারে কিনা, কোনো রাষ্ট্রপ্রধানকে ফিল করে আমি এটা লিখেছি কিনা, সেটা আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।